Conversation. না ক্লাস নিচ্ছি স্যার কত কি 10টায় এক কাপ চা হলে দিতে পারো, অন্য কিছু না। ওকে, বন্ধ বন্ধ করে দাও, হ্যাঁ না। ওকে, তাহলে আমরা শুরু করি উইথ ডেফিনেশন। এই তোমাদের বলে নেই, সেটা হলো যে মাত্র 2টি বা 3টি স্লাইড আজকের আলোচনার বিষয়, কাজে তোমরা এটা লিখে নিতে পারো। এর জন্য তোমাদের কারো দ্বারস্থ হতে হবে না, ভেরি সিম্পল, অল্প কয়েকটা ওয়ার্ড মাত্র, কাজে তোমরা এটি লিখে নিতে পারো, লিখে নিলে এটি বেটার হবে। হ্যাঁ, যেমন হোয়াট ইজ ফাইবার? এটি কি প্ল্যান্ট সোর্সে আছে না অ্যানিমাল সোর্সে? এটি অবশ্যই প্ল্যান্ট সোর্সে। ফাইবারটা কি হয়? মানে দ্য ফুড দ্যাট উই ইট দ্যাট আর ডাইজেস্টেড বাই আওয়ার এনজাইম সিস্টেমস। কিন্তু ফাইবার ডাইজেশন হয় না। যেমন আমরা যদি বলি প্রোটিন খাই, লিপিড খাই, ডাইজেশন হচ্ছে। কার্বোহাইড্রেট খাই, সেখানেও কার্বোহাইড্রেটের কিছু অংশ ডাইজেশন হচ্ছে, কিছু অংশ হচ্ছে না। যেমন অ্যামাইলোজ ডাইজেশন হচ্ছে, অ্যামাইলোপেকটিন ডাইজেশন হচ্ছে, কিন্তু যদি বলি সেলুলোজ ডাইজেশন হচ্ছে না। তাহলে যারা ডাইজেশন যাদের হচ্ছে না সেই পার্টটুকু, মানে প্ল্যান্ট ম্যাটার নট ডাইজেস্টেড বাই, হ্যাঁ বলো কে? প্ল্যান্ট ম্যাটার যেটি নট ডাইজেস্টেড বাই হিউম্যান ডাইজেস্টিভ এনজাইমস, সেটি ফাইবার। এবং এরা কোথায় ডাইজেশন হয়? এরা ডাইজেস্টেড হয়, দে ক্যান বি ডাইজেস্টেড বাই জিআই ট্র্যাক্ট ব্যাকটেরিয়া তাদেরকে ডাইজেস্ট করতে পারে। তাহলে আমাদের জিআই ট্র্যাক্ট যদি চিন্তা করো, তাহলে মাউথ থেকে শুরু করে স্টোমাক, ইন্টেস্টাইন, তারপরে সেখানে ব্যাকটেরিয়া রিসাইডস ইন জিআই ট্র্যাক্ট, স্মল ইন্টেস্টাইন। তাহলে আমাদের যে খাদ্য দ্রব্য, যেটি দ্য ফুড দ্যাট উই ইট দ্যাট আর ডাইজেস্টেড টু দেয়ার স্মলেস্ট ইউনিট, and this monomeric unit, they are absorbed through intestinal absorption. তো সেখানে তো আমাদের এই যে আনডাইজেস্টেড যে ফুড, সেটি তো কোনো নিউট্রিশন বেয়ার করতেছে না, সেটি তো কোনো নিউট্রিটিভ ভ্যালু ক্যারি করতেছে না। তাহলে ফাইবার খেয়ে লাভ কি? তাহলে ফাইবার খেয়ে লাভ কি? লাভ একটা জিনিস আমরা এখানে দেখতে পাচ্ছি, যে ব্যাকটেরিয়া ক্যান ডাইজেস্ট অ্যান্ড দে ক্যান মেটাবোলাইজ দিস ফাইবার। তাহলে ব্যাকটেরিয়া যে ডাইজেস্ট করছে সেটি কি লাভ দিচ্ছে, সেটি আমাদের কিভাবে লাভবান হচ্ছে, সেই প্রসঙ্গটি নিয়ে আজকে আমাদের আলোচনা। তাহলে আবারও যদি বলি যে বাই ডেফিনেশন, আনডাইজেস্টেড ফুড পোরশন ইজ কল্ড ফাইবার। কেন আমরা পারি না? তার কারণ এটি পলিস্যাকারাইড ইন নেচার, তার মাঝের যে লিঙ্কেজ থাকে সেটা বেটা লিঙ্কেজ, সেটি ভাঙার কোনো এনজাইম আমাদের সিস্টেমে নাই। দ্যাটস ওয়াই উই ক্যান নট ডাইজেস্ট ফাইবার। কারা ফাইবারকে ডাইজেস্ট করে? তার মানে এটা আনডাইজেস্টেড থাকে অ্যান্ড দে পাস টু দ্য ইন্টেস্টাইন। ইন্টেস্টাইনে কারা বাস করে? ব্যাকটেরিয়া। তাহলে ব্যাকটেরিয়া দে হ্যাভ এনজাইম টু ডাইজেস্ট দিস ফাইবার, তারা ডাইজেস্ট করে। উদাহরণ হিসেবে কি কি আমরা বলতে পারি? পলিস্যাকারাইডের মধ্যে সেলুলোজ, হেমিসেলুলোজ, পেকটিনস, গামস অ্যান্ড মিউসিলেস, দে বিলং টু ফাইবার। আর নন পলিস্যাকারাইডের মধ্যে লিগনিন, এটা হলো উদাহরণ। আর ফাইবারের নেচার অনুযায়ী হয়তো দে আর সলিবল অর ইনসলিবল, দুই ধরনেরই আছে, এবং সেখানে কিছু পয়েন্ট আছে। এই পয়েন্টগুলো ভেরি সিম্পল। সলিবল ফাইবার তার মানে ডিজলভস ইন ওয়াটার, ইনসলিবল দে ডু নট ডিজলভ ইন ওয়াটার। এরা ডিজলভ যেহেতু হয়, দে ক্যান ফর্ম জেল। ডিজলভ হলে তারা জেল ফর্ম করে, তারা ডিজলভ হয় না, কাজ জেল ফর্ম করে না। এবং এখানে আগে বলছি যে ডাইজেস্টেড বাই গার্ড ব্যাকটেরিয়া, সলিবল ফাইবার, নো গার্ড ব্যাকটেরিয়া অ্যাক্টিভিটি, মানে নট বাই গার্ড ব্যাকটেরিয়া। এটার উদাহরণ কি? পেকটিন, গামস, হেমিসেলুলোজ,
soluble fiber, pectin, gum, hemicellulose. আর insoluble fiber উদাহরণ হিসেবে cellulose, some hemicellulose, some part, and mostly lignins. আর উদাহরণ হিসেবে যেখানে বলা হচ্ছে যে ওটস, অ্যাপলস, বিনস, এগুলো হলো সলিউবল ফাইবারের উদাহরণ, আর ইনসলিউবল ফাইবারের উদাহরণ এটা সোর্স। আর হেলথ বেনিফিটের মধ্যে সলিউবল ফাইবার এখানে হার্ট হেলথ ইমপ্রুভ করে, সলিউবল ফাইবার ইমপ্রুভস হার্ট হেলথ, আর ইনসলিউবল ফাইবার গার্ড হেলথ। এখানেই তাহলে আলোচনাটা এই পর্যন্ত, যে ফাইবার কি, হোয়াট ইজ ফাইবার, হোয়াট আর দ্য এক্সাম্পলস অফ ফাইবার, and classification of fiber, and what are the differences between these two classes. স্যার সবার শেষের লাইনটা আরেকবার একটু বলবেন প্লিজ? শেষের লাইনটা বোঝা যাচ্ছে না স্যার। স্যার হার্ট হেলথ আর গার্ড হেলথ। হ্যাঁ, হার্ট হেলথ মানে আমাদের যে হার্ট হেলথ, বুঝছো, মানে এইটা যে সলিউবল ফাইবার, এই বেনিফিটটা আমরা পাবো, দ্য হিউম্যান আমরা পাবো। এখানে আমাদের হার্টের হেলথটাকে ইমপ্রুভ করবে সলিউবল ফাইবার। আর ইনসলিউবল ফাইবার যেটা, সেটা গার্ড হেলথ, মানে এখানে ব্যাকটেরিয়ার হেল্পফুল হবে, বুঝছো, এটা গার্ড হেলথ, গার্ড হেলথ। এখানে হ্যাঁ, তোমাদের এখানে বলে নেই, তোমাদের যখনই বলা হয় যে ডিসক্রাইব অর মেনশন দ্য ডায়েটারি বেনিফিটস অফ ফাইবার, তোমরা জাস্ট এই লেখাটা লিখো। এই লেখাটার মধ্যে কোনো ভুল নাই। দেখো, হার্ট হেলথ লওয়ার্স এলডিএল অ্যান্ড টোটাল কোলেস্টেরল, মানে এটা এলডিএল কোলেস্টেরল, লওয়ার্স এলডিএল কোলেস্টেরল, টোটাল কোলেস্টেরল অ্যান্ড ট্রাইসাইলগ্লিসারলস, এটার মাধ্যমে হার্ট হেলথ ইমপ্রুভ করে। ডায়াবেটিসের মধ্যে কি করে? স্টেবিলাইজেস ব্লাড সুগার রেগুলেশন। গার্ড হেলথের মধ্যে কি করে? গার্ড হেলথ এলিভিয়েটস কনস্টিপেশন, হেমোরয়েডস, ডাইভার্টিকুলার ডিজিজ। ক্যান্সারের ক্ষেত্রে কি করে? ওকে, ক্যান্সারের বিষয়টা একটু জটিল। ওয়েট ওয়েট কি করে? প্রমোট স্যাটাইটি, তার মাধ্যমে কি করে? তৃপ্তি আসে, খাবার কম খাই, কাজে ওয়েটটা ঠিক রাখে। তোমরা এভাবেই লিখো। তোমরা এখানে কিন্তু হার্ট হেলথের ক্ষেত্রে এটা লিখো না, লক্ষ্য করো। হার্ট হেলথ তোমরা লেখো যে হার্ট হেলথ ইমপ্রুভ করে। এখানেও কিন্তু টোটাল আমি লিখিনি। তোমরা তোমাদের মাইক্রোফোন যাদের আনমিউট আছে তোমরা মিউট করে নাও, এটা নয়েজ করতেছে, নয়েজ সৃষ্টি করতেছে। স্যার প্লিজ আপনি সবাইকে মিউট করে দেন স্যার। Just এক মিনিট।
ভাই অনিন্দ্য সরকার কি আদৌ লাইনে আছে? আর গ্রুপমেট কি ওকে ফোন দিতে পারিস, ফোন দিয়ে বলতে পারিস যে ওর আনমিউট করা আছে। ওকে, আমি যেটি বলতেছিলাম, হ্যাঁ, আমি যেটি বলতেছিলাম, তোমাদের যদি প্রশ্ন করি তাহলে তোমরা জাস্ট সিম্পলি এই কথাটি লিখো যে হার্টের হেলথ ইমপ্রুভ করে, তারপরে সুগার রেগুলেট করে, গাটের এই হেলথ করে, ওয়েটকে প্রমোট করে। কিন্তু এটি ঠিকই আছে, উত্তরটা ঠিক, কিন্তু এটির তার বায়োকেমিক্যাল এক্সপ্লেনেশন দিতে হবে যে কিভাবে করে, কিভাবে করে। যেমন এখানে বলছে হার্টের হেলথ ইমপ্রুভ করে, কি করে? লোয়ার্স এলডিএল কোলেস্টেরল, টোটাল কোলেস্টেরল এবং ট্রাইসেলগ্লিসারল। ওকে, পার্শিয়ালি দ্য আনসার ইজ রাইট। তারপরে এটার কোনো ব্যাখ্যা আছে কিনা যে কিভাবে করে? এটা তো ফাইবার, ফাইবার কিভাবে করে? ফাইবার যে আমরা খাইলাম, ফাইবার এই বেনিফিটস দেয়, কিন্তু হাউ, এই প্রশ্নের উত্তরে খোঁজার জন্য আমরা এই স্লাইড, হ্যাঁ তোমরা, আকাশ তোমরা এখন আমাকে শুনতে পাচ্ছ তো না? জি স্যার। ওকে ওকে, আমি সবাইকে মিউট করে দিয়েছি, কাজে তোমাদের যদি কারো স্পেসিফিক, তোমরা কেউ আনমিউট করবে না আনলেস তোমরা যদি কোনো প্রশ্ন না করো। আমি সবাইকে মিউট করেছি, যদি তোমরা আমার সাথে কোনো কথা বলতে না চাও তাহলে তোমরা কেউ আনমিউট করবে না। ওকে, তাহলে যেটি বলতেছিলাম মেকানিজম, আমি আগের যে কথাটি বলছি যে তোমাদের প্রশ্ন জিজ্ঞাসা করলে তোমরা সিম্পল ওয়ার্ডে এটি লিখে দাও, না এটি না, তোমাদের এখানে বায়োকেমিক্যাল এক্সপ্লানেশন দিতে হবে। তো সেই জায়গাটিতে আমি আসতেছি যে হোয়াট আর দ্য বেনিফিটস দ্যাট উই আর গেটিং ফ্রম ফাইবার। তার কারণ ফাইবার থেকে আমরা কোনো নিউট্রিশন পাচ্ছি না, এটা কিন্তু মনে রাখবা যে ফাইবার ডাজ নট হ্যাভ এনি নিউট্রিটিভ ভ্যালু। হ্যাঁ, তাহলে বেনিফিটস আমরা কিভাবে পাচ্ছি? আমরা ফাইবার, এই ফাইবার যখন আমরা খাচ্ছি, দে রিমেইন আনডাইজেস্টেড অ্যান্ড মুভ টু জিআই ট্র্যাক্ট। জিআই ট্র্যাক্টে যখন যাচ্ছে তখন কারা খাচ্ছে, কারা তাদেরকে ডাইজেস্ট করতেছে? আমি আগে বলেছি ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া রিসাইডস ইন ইন্টেস্টাইন, ব্যাকটেরিয়া সেটাকে মেটাবলাইজ করতেছে। অ্যান্ড হোয়াট আর দ্য প্রোডাক্টস অফ দ্য ফাইবার? সেখানে ব্যাকটেরিয়া যেটি করতেছে, দে প্রডিউস সাম শর্ট চেইন ফ্যাটি অ্যাসিডস, যেমন অ্যাসিটেট, প্রোপায়োনেট, বিউটাইরেট। এই 3 ধরনের ফ্যাটি অ্যাসিড ব্যাকটেরিয়া তৈরি করতেছে। কাদের থেকে? ফাইবারকে ডাইজেস্ট করে মেটাবলাইজ করে। প্রক্রিয়াটি কি? ফার্মেন্টেশন, দ্যাট ইজ কল্ড মাইক্রোবিয়াল ফার্মেন্টেশন। তাহলে ব্যাকটেরিয়া থ্রু মাইক্রোবিয়াল
fermentation, they produce short chain fatty acids from fiber. এই শর্ট চেইন ফ্যাটি অ্যাসিডের উদাহরণ কি? অ্যাসিটেট, প্রোপায়নেট এন্ড বিউটারেট। যে বেনিফিটগুলো আমরা পেয়ে থাকি হিউম্যান, সেটি মোস্টলি ফ্রম বিউটারেট। তাহলে এখানে জিনিসটা লক্ষ্য করো, আমরা ফাইবারকে ডাইজেস্ট করতে পারতেছি না, আমাদের স্টোমাকে, আমাদের ইন্টেস্টাইনে আমরা পারতেছি না। উই হিউম্যান ক্যান নট ডাইজেস্ট দিস ফাইবার। তার কারণ এখানে লিঙ্কেজের নেচার অনুযায়ী এই লিঙ্কেজকে আমাদের এনজাইম ভাঙতে পারে না, আমরা পারতেছি না। এখন কি করতেছে? আমাদের ইন্টেস্টাইনে বাস করে ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া যেটি করে, তারা দে গেট নিউট্রিশন ফ্রম ফাইবার, তার নিউট্রিশন পাচ্ছে, সেখান থেকে তারা নিচ্ছে, তাদের অ্যাবিলিটি আছে ডাইজেস্ট করার, তারা ডাইজেস্ট করতেছে, সেখান থেকে নিউট্রিশন পাচ্ছে, ফাইবার থেকে নিউট্রিশন পাচ্ছে। আরেকটা জিনিস তৈরি করতেছে, মাইক্রোবিয়াল ফার্মেন্টেশনের মাধ্যমে তৈরি হচ্ছে অ্যাসিটেট, প্রোপায়নেট, বিউটারেট। এখান থেকেই ব্যাকটেরিয়ার কাজ শেষ, আমাদের কাজ শুরু। যে যখনই ব্যাকটেরিয়া এখানে অ্যাসিটেট, প্রোপায়নেট, বিউটারেট তৈরি করলো, এরা কি করতেছে? মেইনলি বিউটারেট। এখানে যে ইন্টেস্টিনাল যে সেল আছে এন্টেরোসাইট, সেটার মেমব্রেনের ব্রাশ বর্ডারে গিয়ে সে যে কাজ করতেছে, তারা যে রিসেপ্টর আছে সেখানে তারা বাইন্ড করে বিউটারেট, অ্যাসিটেট, প্রোপায়নেট, বিউটারেট, মেইনলি বিউটারেট। এখানে জি প্রোটিন কাপল রিসেপ্টর, GPCR41, GPCR43, এই নাম্বারগুলো মানে কাপল রিসেপ্টরের নাম্বারগুলো ভেরি করে। এখানে জি প্রোটিন কাপল রিসেপ্টর 41-এ বিউটারেট বাইন্ড করে সেখানে এন্টেরোসাইট সেলে তারা সিগন্যাল দেয়। এই সিগন্যালের মাধ্যমে দে ট্রান্সমিট সিগন্যাল, and through this signal enterocyte produce glucagon like peptide, GLP। এখানে দেখো GLP, glucagon like peptide। আবার যখন GPCR43-তে বাইন্ড করে, তখন সেখানে PYY, এটা একটা পেপটাইড, পেপটাইড টাইরোসিন, পেপটাইড টাইরোসিন এরা প্রডিউস করে। এখন এরা কি করে? এরা হলো যে হরমোন লাইক অ্যাক্টিভিটি, দে হ্যাভ glucagon like peptide or peptide tyrosin, they have hormone like activity। হরমোন কি? তারা মেসেজ ক্যারি করে। এখানে যে মেসেজটা দেয়, যে স্যাটাইটি মেসেজ দেয়, যে না আমি পরিতৃপ্ত, আমার খাওয়া হয়ে গেছে, এই মেসেজ তারা ট্রান্সমিট করে। তখন এই যে আমরা যে খাবার খাই, তখন খাবারটা বন্ধ হয়, আমরা তৃপ্ত হই, আমরা বেশি খাই না। ওভার ইটিং থেকেই তো প্রবলেম, কাজে আমরা পরিমিত পরিমাণ খাই। তাহলে প্রথম কথাটা হলো যে এখানে যদি আসি, যে ওয়েট প্রমোট স্যাটাইটি। ওয়েটটা কি হয়? আমরা যদি বেশি খাই তাহলে তো আমরা মোটা হয়ে যাব, তাই না? সেই খাবার থেকেই। কিন্তু আমাদের খাবারের মধ্যে যদি ফাইবার থাকে, তাহলে আমরা যে পার্টটুকু থেকে এনার্জি নেব, অতিরিক্ত ফাইবার, সেটি জাস্ট আনডাইজেস্টেড অবস্থায় জিআই মানে ইন্টেস্টাইনে মুভ করবে, ব্যাকটেরিয়া সেখান থেকে তাদের নিউট্রিশন নেবে এবং শর্ট চেইন ফ্যাটি অ্যাসিড তৈরি করবে। এই শর্ট চেইন ফ্যাটি অ্যাসিড ইন্টেস্টিনাল যে সেল, তার মেমব্রেনের ব্রাশ বর্ডারে গিয়ে সেখানে যে কাপল রিসেপ্টর আছে, সেই রিসেপ্টরে সে বাইন্ড করবে। সেটা প্রবেশ করবে না, এরা জাস্ট বাইন্ড করবে। সেই প্রোটিনটা কি? জি প্রোটিন কাপল রিসেপ্টর 41, জি প্রোটিন কাপল রিসেপ্টর 43 এখানে বাইন্ড করবে। বাইন্ড করা মাত্র এন্টেরোসাইট যে ইন্টেস্টিনাল সেল, তার ভিতরে সিগন্যাল যাবে। এই সিগন্যালের মাধ্যমে এন্টেরোসাইট সেল দেন প্রডিউস glucagon like peptide and peptide tyrosin. This peptide, they have hormone like activity. The hormone message দেয়, এরা কি মেসেজ দেয়? এরা স্যাটাইটি মেসেজটা ট্রান্সমিট করে। তখনই আমরা খাবার বন্ধ করে দেই। আর খাবার বন্ধ করে দেই তার মানে আমরা পরিমিত পরিমাণ খাই, যেটা আমাদের ওয়েট কন্ট্রোলে হেল্প করে। তাহলে যদি আমরা বলি ফাইবার আমাদের কি কাজে লাগে, কি বেনিফিট, আমরা যদি বলি যে আমাদের ওয়েট কন্ট্রোলে হেল্প করে। হ্যাঁ, হাউ? তাহলে যে ব্যাখ্যাটা আমি দিলাম সেই ব্যাখ্যা আসবে। ক্লিয়ার? জি স্যার।
ওকে, এখানে আরো একটা জিনিস দেখো, তাহলে এখানে ব্যাকটেরিয়ার কাজ কিন্তু এখানে শেষ। ব্যাকটেরিয়া কিন্তু আসলে পাচ্ছে নিউট্রিশন, কিন্তু আমরা কিন্তু ব্যাকটেরিয়ার নিউট্রিশনটা দেখতেছি না। আমরা জাস্ট সেলফিশের মতো যে খাবারগুলো আমাদের নিউট্রিশন দেয় সরাসরি সেই খাবারগুলো খাচ্ছি, কিন্তু এখানে ব্যাকটেরিয়ার দিকে কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে। তার মানে ব্যাকটেরিয়া হেলথের দিকে আমাদের খেয়াল রাখতে হবে। ব্যাকটেরিয়া যদি নিউট্রিশন না পায়, ব্যাকটেরিয়া যদি সব মানে কি বলবো ডাই হয়ে যায়, তাহলে তো আমরা এই জিনিসগুলো পাবো না। এটির গুরুত্ব অনেক বেশি। কাজে আমাদের খাবারে প্রচুর পরিমাণে, মানে পরিমিত পরিমাণে, প্রচুর না, প্রচুর বললে আবার ভুল হবে, পরিমিত পরিমাণে ফাইবার থাকতে হবে। তো ফাইবার এইভাবে ফার্মেন্টেশনের মাধ্যমে যে শর্ট চেইন ফ্যাটি অ্যাসিড করে তারা রিসেপ্টরে গিয়ে বাইন্ড করে সিগন্যাল দেয়, সিগন্যালের মাধ্যমে পেপটাইড লাইক হরমোন সিক্রেট করে, তারা স্যাটাইটি সিগন্যাল ট্রান্সমিট করে, আমরা পরিমিত খাই, সেখান থেকে আমাদের ওয়েট কন্ট্রোল হয়। আরেকটি জিনিস যেটি করে সরাসরি এরা যেটি করে, এখানেও এডিপোসাইট সেল, ফ্যাট সেল, ফ্যাট সেল কি হয়, ট্রাইসাইক্লিক সেল সেখানে অ্যাকুমুলেটেড হয়। ট্রাই অ্যাসাইল গ্লিসারল অ্যাকুমুলেটেড হয় কোথায়, ফ্যাট সেলে। এখানেও একই অবস্থা, বিউটারেট ফ্যাট সেলের জি প্রোটিন কাপল রিসেপ্টর 43 তে বাইন্ড করে এখানে ফ্যাট অ্যাকুমুলেশনে ইনহিবিট করে, ফ্যাট অ্যাকুমুলেশনে ইনহিবিট করে। এখানে সে ট্রান্সমিট করে, সিগন্যাল ট্রান্সমিট করলে এখানে ফ্যাট অ্যাকুমুলেশন কমে যায়, লওয়ার হয় ফ্যাট অ্যাকুমুলেশন। এবং এখানে সিগনালে আরেকটা কাজ করে, এই সিগনালে ইনসুলিন সিগন্যালিং, হ্যাঁ, এটা ড্রপ করে। তাহলে দুইটা কাজ করে বিউটারেট। এখানে বিউটারেট একটা কাজ করে, তো এখানে ব্যাখ্যা দিয়েছি। আর সরাসরি এখানে এডিপোসাইট সেলের উপরে কাজ করে। সেই এডিপোসাইট সেলের উপরে কি কাজ করে, এরা জি প্রোটিন কাপল রিসেপ্টর 43 তে বাইন্ড করে এবং ডিক্রিজ ফ্যাট অ্যাকুমুলেশন। এই ফ্যাট অ্যাকুমুলেশন ডিক্রিজ করে। এবং কিভাবে ফ্যাট অ্যাকুমুলেশন ডিক্রিজ করে সেটি বলতেছি, যে এখানে জি প্রোটিনস কাপল রিসেপ্টর 43 তে যখন সিগন্যালটা আসে, তখন এখানে দেখো কাইলোমাইক্রনস তোমরা জানো, কাইলোমাইক্রনস এক ধরনের লিপোপ্রোটিন। এটাকে বলা হচ্ছে ভেরি লো ডেনসিটি লিপোপ্রোটিন, ভিএলডিএল। ভেরি লো ডেনসিটি লিপোপ্রোটিন এটা কি বলতো, আমাদের হার্টের জন্য এটা হেল্পফুল না কি বলবো হার্মফুল? স্যার হার্মফুল। হার্মফুল। হ্যাঁ, দুটা জিনিস মনে রাখবা। একটা হলো না, আচ্ছা আমি এইভাবে বলি, কমপ্লিট জিনিসটাই বলি। একটা হলো ভিএলডিএল, ভেরি লো ডেনসিটি লিপোপ্রোটিন। আরেকটা হলো শুধু এলডিএল, লো ডেনসিটি লিপোপ্রোটিন। আবার কোন ক্ষেত্রে বলা হচ্ছে যে আইএলডিএল, ইন্টারমিডিয়েট মানে ডেনসিটি লিপোপ্রোটিন আছে, যাই ওটা বাদ দাও। তবে একটা জিনিস মনে রাখবা, এইচডিএল হাই ডেনসিটি লিপোপ্রোটিন, ঠিক আছে, এটা মনে রাখবা। আরেকটা হলো কাইলোমাইক্রন, ভিএলডিএল, এলডিএল, এইচডিএল মনে রাখবা। এইচডিএল ইজ গুড ফর হার্ট অর হেলথ, এইচডিএল। আর কাইলোমাইক্রন এন্ড ভিএলডিএল ইজ মানে ব্যাড ফর অর হার্মফুল ফর হার্ট অর হেলথ। এই জিনিসটা মনে রাখবা। তাহলে ব্লাডে যদি কাইলোমাইক্রন পরিমাণ বেশি থাকে বা এলডিএল এর পরিমাণ বেশি থাকে, তাহলে এটা হার্টের জন্য এটা ভালো না মন্দ? এটা অবশ্যই মন্দ স্যার। এটা মন্দ। এবং তোমরা এটিও জানো যে হার্ট অ্যাটাক বা অ্যাথেরোস্ক্লেরোসিস, তোমরা জানো অ্যাথেরোস্ক্লেরোসিস এটা একটা ডিজিজ, এভাবে বলবো, যেটা কার্ডিওভাস্কুলার ডিজিজ। অ্যাথেরোস্ক্লেরোসিস যে ব্লাড ভেইনের ভিতরে এটা কোলেস্টেরল এটা থিকেনিং হয়ে এটি ব্লাড ভেসেলকে ন্যারো থেকে ন্যারোয়ার করে, পরবর্তীতে হার্ট জোরে জোরে যখন ব্লাড পাম্প করে তখন এই জায়গাটা অনেক সময় ছিঁড়ে যায়, তখন আমরা বলি যে হার্ট অ্যাটাক হয়েছে।
তোমরা অনেক সময় দেখবা যে পানির লাইনে, তোমরা যারা হলে আসতে দেখবা যে পানির লাইনে মিস্ত্রির কি পানি বন্ধ হয়ে গেছে, পানি বন্ধ হয়ে গেছে, মিস্ত্রিরা এসে ওখানে মাটি খুঁড়ে পাইপ ওরা দেখতেছে যে কোন জায়গায় পাইপে ওরা বাড়ি দিচ্ছে, মুগুরিতে বাড়ি দিচ্ছে, তারপরে দেখা যাচ্ছে যে ময়লা পানি মানে রাস্ট বা মরিচা সেখানে বের হচ্ছে। তার কারণ যে পানি ওখানেও এরকম ময়লা জমে 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 ওই পানির লাইনে বন্ধ করে দিচ্ছে। তো এখানে ব্লাড ভেসেলে যেটি বন্ধ করে দেয় ব্লাডের প্রবাহকে, সেটি হলো কাইলোমাইক্রনস অর ভেরি লো ডেন্সিটি লিপোপ্রোটিন। কাজেই দিস টু ইনগ্রেডিয়েন্টস আর ভেরি হার্মফুল ফর আওয়ার হার্ট হেলথ, ফর আওয়ার হার্ট হেলথ, এটা মনে রাখবা। এই যে কোলেস্টেরল কমায় দিচ্ছে, ট্রাইসাইল কমায় দিচ্ছে, এটা লো ডেন্সিটি লিপোপ্রোটিন, এটা লোয়ার্স লো ডেন্সিটি লিপোপ্রোটিন, লোয়ার্স টোটাল কোলেস্টেরল, লোয়ার্স ট্রাইসাইল গ্লিসারল। যে এখানে তোমরা এর মধ্যেই আছে, এখানে কোলেস্টেরল আছে, এখানে ট্রাইসাইল গ্লিসারল আছে। তো এদেরকে কি করে, এদেরকে যেটি করে দেখো এখানে ফ্রি ফ্যাটি অ্যাসিডে কনভার্ট করে। তাহলে এই যে রিঅ্যাকশন কাইলোমাইক্রনস or VLDL is converted to free fatty acid. This is a reaction, and that reaction is carried out by lipoprotein lipase. Lipoprotein lipase. Lipase is an enzyme. তাহলে এই এনজাইমের অ্যাক্টিভিটি দরকার আছে, লিপোপ্রোটিন লাইপেজ এনজাইমের অ্যাক্টিভিটির দরকার আছে। কেন দরকার আছে? বিকজ দিস লিপোপ্রোটিন লাইপেজ, এটা কি লাইস অর লাইসিস কাইলোমাইক্রনস অর VLDL টু কনভার্ট ফ্রি ফ্যাটি অ্যাসিড। আর ফ্রি ফ্যাটি অ্যাসিড যখন হলো তখন এই ফ্রি ফ্যাটি অ্যাসিড উইল বি অক্সিডাইজড থ্রু বেটা অক্সিডেশন। তাহলে এখানে বার্ন হয়ে যাচ্ছে। ওকে, দিস ইজ গুড, দিস রিঅ্যাকশন ইজ গুড ফর আওয়ার হার্ট হেলথ। এখন বিষয়টা হলো এন্টেরোসাইট সেলের ভিতরে ফিয়াট, এটি একটি প্রোটিন, ফিয়াট FIAT, ফিয়াট, ফিয়াট একটি প্রোটিন। এই প্রোটিন করে কি? দিস প্রোটিন ইনহিবিটস লিপোপ্রোটিন লাইপেজ। তাহলে এই যে রিঅ্যাকশন, যে এন্টেরোসাইট সেলে যে ফ্যাট আছে সেই ফ্যাট লিপোপ্রোটিন লাইপেজকে ইনহিবিট করতেছে, যদি ইনহিবিট করে তাহলে কি হবে? এখানে কাইলোমাইক্রনস আর VLDL অ্যাজ ইট ইজ থেকে যাবে, দ্যাট ইজ হার্মফুল। তাহলে কি করতে হবে? ফ্যাট এখানে আবার ক্ষতি করতেছে, কাজে ফ্যাটকে ব্লক করতে হবে। গাট মাইক্রোবায়োটা মানে এখানে যে গাটের যে ব্যাকটেরিয়া আছে সেই ব্যাকটেরিয়া ফ্যাটকে ইনহিবিট করে। দ্য মেকানিজম ইজ নট ইলুসিডেটেড ইয়েট। কোন প্রক্রিয়ায়, কোন মানে সিরিজ অফ রিঅ্যাকশনের মাধ্যমে এটি করে সেটি এখনো জানা যায়নি। তবে এটি জানা গেছে যে গাট মাইক্রোবস এই ফ্যাটকে ইনহিবিট করে। তাহলে ফ্যাট যখন গাট মাইক্রোবস দ্বারা ইনহিবিটেড হয় তখন দেখো ফ্যাট ইনহিবিটেড, কাজে লিপোপ্রোটিন লাইপেজ তার কাজ করতে পারতেছে, যার কারণে কাইলোমাইক্রনস এবং VLDL ভেঙে ফ্রি ফ্যাটি অ্যাসিডে কনভার্টেড হচ্ছে এবং ফ্রি ফ্যাটি অ্যাসিড বেটা অক্সিডেশনের মাধ্যমে বার্ন হচ্ছে, আমরা সেখান থেকে এনার্জি পাচ্ছি। তাহলে এখানে ফ্যাট যেটি, তাহলে এখানে জমতেছে না, অ্যাকুমুলেশন হচ্ছে না। আবার এখানে যে কাইলোমাইক্রনস VLDL এরা যে কি বলছি আগে, যে ব্লাড যে আর্টারি, সে আর্টারির যে ইনার ওয়াল সেখানে যে থিকেনিং হয়, অ্যাথেরোস্ক্লেরোসিস যে করতো সেই করাটা আর পারবে না, তার কারণে এগুলো ভেঙে যাচ্ছে। ক্লিয়ার? তাহলে এইভাবে যে ফাইবার সেটা আমাদের হার্ট হেলথকে কি বলবো, এটা ইমপ্রুভ করতেছে। তাহলে ফ্রি ফ্যাটি অ্যাসিড যদি এখানে ভেঙে যায়, ফ্রি ফ্যাটি অ্যাসিড যদি এখানে এই প্রক্রিয়ায় ভেঙে যায়, তাহলে ফ্যাটি অ্যাসিড যদি ভেঙে যায় তাহলে আমাদের যে ট্রাইসাইল গ্লিসারল, তাহলে বলো তো ট্রাইসাইল গ্লিসারল পরিমাণটা কমবে না বাড়বে? বাড়বে স্যার। না, বাড়বে কেন? কমবে। বাড়বে কেন? কমবে। স্যার, কারণ ফ্যাটি অ্যাসিড কমবে স্যার। হ্যাঁ, ফ্যাটি অ্যাসিড তো অক্সিডাইজড হয়ে যাচ্ছে। কাজেই আমরা যখনই বলো ট্রাইসাইল গ্লিসারল, না ট্রাইসাইল গ্লিসারল, তখন ট্রাইসাইল গ্লিসারল মানে তো সেখানে গ্লিসারল পার্ট আছে আর ফ্যাটি অ্যাসিড পার্ট আছে। তো ফ্যাটি অ্যাসিড তো অক্সিডাইজড হচ্ছে, কাজেই ফ্যাটের পরিমাণ কমবে। সেই কারণেই বলা হচ্ছে যে ফ্যাট অ্যাকুমুলেশন কমে যাবে। ঠিক আছে? এই কারণে বলা হচ্ছে ফ্যাট অ্যাকুমুলেশন কমে যাবে। তার মানে আমরা যেটি বলতেছি যে গাট মাইক্রোবায়োটা
সেটি এই যে ফার্মেন্টেশনে যে বিউটারেট হচ্ছে সেটি তো সিগন্যাল দিচ্ছে, সেই সিগন্যালের মাধ্যমে এখানে এডিপোসাইট সেলের ভিতরে ফ্যাট অ্যাকুমুলেশন কমে যাচ্ছে। তার মেকানিজমে এখানে বলেছি যে ফিয়াট লিপোপ্রোটিন লাইপেজকে ইনহিবিট করতো, এই রিয়াকশনটাকে স্টপ করতো, কিন্তু গাট মাইক্রোবায়োটা ফিয়াটকে ইনহিবিট করে দিচ্ছে, যার কারণে ফিয়াট ইজ আনএবল টু ইনহিবিট লিপোপ্রোটিন লাইপেজ। In other words, lipoprotein lipase is active, and by this reaction, chylomicrons and VLDL is converted to free fatty acid. Free fatty acid undergoes beta oxidation. That's how fatty acid is burned, and that's how fat accumulation is reduced or decreased. স্যার বলো। গাট মাইক্রোবসটা যে স্যার ফ্যাট কি করতেছে, ফ্যাটটা কি সেলের এই তোমার কথা তো আমি শুনতে পেলাম না, তোমার ওয়েবসাইট লিংক খুব দুর্বল, তুমি আবার একটু বলো তো, দেখি চেষ্টা করে কি বলতেছো। সরি কি ইনহিবিট করতেছে না, তুমি বলতেছো মনিরা লিপোপ্রোটিন লাইপেজ কি ইনহিবিট করতেছে, সেই ফ্যাটটা কোথা পাবে? আই এম সরি, আমি তোমার কোনো কথাই শুনতে পারিনি। তুমি কথা বলতেছো, শুধু সাউন্ড হচ্ছে, নয়েজ হচ্ছে, আমি তোমার কথা শুনতে পারিনি। তার কারণ তোমার কানেকশন জি স্যার দুর্বল, তোমার কানেকশন দুর্বল। আমি 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 বলি এখানে, যতটুকু তোমার এখানে জানতে হবে আমি সেটা বলি, যে গাট মাইক্রোবস কি উপায়ে ফ্যাটকে ইনহিবিট করতেছে, দ্যাট ইজ স্টিল আননোন। তুমি কি এখানে কোনো প্রশ্ন করছো নাকি? যদি তুমি বলো যে স্যার এখানে মেকানিজম কি, আমি বলবো যে নো, ইট ইজ নট নন টু মি ইয়েট, নট টু মি ইয়েট, ইট হ্যাজ নট বিন ইলুসিডিয়েটেড ইয়েট, এটা এখনো আবিষ্কার হয়নি। এটার উত্তর যদি তুমি এখানে প্রশ্ন করে থাকো, আর যদি তুমি না বুঝে থাকো, তোমার প্রশ্ন এরকম হয়, তাহলে আমি আবার বলবো যে chylomicrons and VLDL, these lipoproteins are harmful for our heart health, কাজে এদেরকে ডিগ্রেড করতে হবে। তো ডিগ্রেড করতে যখন যাব, তখন এই লিপোপ্রোটিন লাইপেজ থ্রু দিস রিয়াকশন দে আর ব্রোকেন ডাউন টু ফ্রি ফ্যাটি অ্যাসিড, বাট লিপোপ্রোটিন লাইপেজ ইজ ইনহিবিটেড বাই ফিয়াট, কাজে ফিয়াটকে স্টপ করতে হবে, না হলে লিপোপ্রোটিন লাইপেজ এই রিয়াকশন ক্যারি আউট করতে পারবে না। তো ফিয়াটকে স্টপ করে গাট মাইক্রোবস, কিভাবে করে সেটি এখনো অজানা। আমার মনে হয় যে তোমাদের বুঝতে এতটুকু অসুবিধা হওয়ার কথা নয়। কাজেই ফ্রি ফ্যাটি অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড এখানে অক্সিডাইজড হচ্ছে। ওকে, কাজেই স্যার বলো। স্যার কারো যদি বলতে অসুবিধা হয়, অর্থাৎ নেট কানেকশনে প্রবলেম হয়, তারা যদি চ্যাট বক্সে আর কি কোশ্চেন করে তাহলে মনে হয় ভালো হয়। হ্যাঁ, চ্যাট বক্সে কোশ্চেন করলে আমি হয়তো দেখতে পারবো, যদি তোমরা টাইপ করতে পারো সেটি, অথবা এটি অন্যরকম শোনায়, ও তোমরা তো মোবাইল ইউজ করছো, আমাকে মোবাইলে তো বলতেও পারবো না। হ্যাঁ, যদি অন্য কোনো সেলফোন থেকে আমাকে যদি ফোনে বলে দাও, তোমাদের প্রশ্ন আমি রিপিট করে সেটি উত্তর দিয়ে দেবো। এই আমার প্রায় শেষের দিকে, আজকের ক্লাসের শেষের দিকে, আমার মনে হয় যতটুকু আমি বুঝিয়েছি, মানে বোঝানোর চেষ্টা করেছি, যদি তোমরা এতটুকু বুঝে পারো, দ্যাটস ওকে। তার কারণে তোমাদের গতানুগতিক তোমরা যে লেখাটি লিখো, সেখানে এই লেখাটি হয়নি বা হয় না, সেই জন্যই আমি স্লাইডটা নিয়ে এসেছি এবং সেটার মানে বায়োকেমিক্যাল এক্সপ্লেনেশন দিচ্ছি। হ্যাঁ, আজকের ক্লাসের মোটামুটি শেষ পর্যায়ে আর একটা পয়েন্ট আমি আলাপ করব, সেটি হলো যে বিউটারেট, হ্যাঁ, যেটি বলতেছিলাম যে GPCR43-তে এসে সেখানে বাইন্ড করতেছে এবং ফ্যাট সেলে সে সিগন্যাল দিচ্ছে। এই সিগন্যালটা কি করে? ফ্যাট অ্যাকুমুলেশনে, ফ্যাট সেলে ফ্যাট অ্যাকুমুলেটেড হবে, সেখানে ইনহিবিট করে, আর ইনসুলিন সিগন্যালিং ড্রপ করে। এখন ইনসুলিন সিগন্যালিং ড্রপ হলে কি হবে? ইনসুলিন সিগন্যালিং এটি কি? ইনসুলিন কি করে বলো তো? গ্লুকোজের মাত্রা কমায় রক্তে। ইয়েস, গ্লুকোজের মাত্রা কমায়। ইয়েস, গ্লুকোজের মাত্রা কমায়। গ্লুকোজের মাত্রা কমালে কি হবে? স্যার ব্লাডে গ্লুকোজ জমতে পারবে না, ফলে স্যার আমাদের ভেইন ব্লক হয়ে যাবে না। এই যে প্রথমটা বলো, দ্বিতীয়টা ভুল বলো। হ্যাঁ, প্রথমটা বলো। স্যার গ্লুকোজ যদি স্যার কম হয় তাহলে তো স্যার
স্যার ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে আসবে স্যার। হ্যাঁ, ইনসুলিন যে কাজটা করে, শোনো, ইনসুলিন যে কাজটা করে আমরা বলি এখানে, ইনসুলিন ব্লাডের মধ্যে যখন গ্লুকোজের পরিমাণ বেড়ে যায় তখন প্যানক্রিয়াসের বেটা সেল থেকে ইনসুলিন সিক্রেটেড হয়। ইনসুলিন তখন যে কাজটা করে সেটি সেলের ভিতরে গ্লুকোজ এন্ট্রিতে হেল্প করে। এটা মনে রাখবা, সরাসরি যেটা ডাইরেক্ট অ্যাকশন, যে ইনসুলিন হেল্পস গ্লুকোজ টু দ্য এন্ট্রি অর ইন দ্য এন্ট্রি টু দ্য সেল। ইনসুলিন হেল্পস গ্লুকোজ টু এন্টার ইনটু দ্য সেল। সেলের ভিতরে সে গ্লুকোজ এন্ট্রিতে হেল্প করে, দ্যাটস ইট, অন্য কিছু না, এটুকুই। তারপরে যদি মেকানিজম জানতে চাও সেই মেকানিজম আলাদা। স্যার তারপরের মেকানিজম কি? তারপরের মেকানিজম হলো যে ইনসুলিন গিয়ে সেলের এখানে রিসেপ্টরে বাইন্ড করার পর সে সিগন্যাল দেয়, সিগন্যাল নিউক্লিয়াসে চলে যায়, সেখানে ট্রান্সক্রিপশন হয়, ট্রান্সক্রিপশনের মাধ্যমে ওখানে প্রোটিন তৈরি হয়, সেই প্রোটিন ট্রান্সপোর্টার প্রোটিন, সেই প্রোটিন আবার মেমব্রেনে আসে, মেমব্রেনে এসে সেখানে ট্রান্সপোর্ট চ্যানেল তৈরি করে, ওই চ্যানেল ওপেন হয়, ওই চ্যানেল দিয়ে গ্লুকোজ এন্ট্রি করে। এটা হলো ডিটেলস এক্সপ্লেনেশন, বুঝতে পারছো? স্যার আরেকবার বলেন একটু। ব্লাডে গ্লুকোজের পরিমাণ যখন বেড়ে যায় তখন প্যানক্রিয়াটিক সেল ইনসুলিন সিক্রেট করে। এই ইনসুলিন তখন থ্রু ব্লাড সার্কুলেশন সেলের মেমব্রেনে রিসেপ্টরে বাইন্ড করে সেলের ভিতরে সিগন্যাল দেয়। সেলের ভিতরে যে সিগন্যাল দেয় তখন সেই সিগন্যাল অনুযায়ী নিউক্লিয়াসে মানে ক্রোমোজোমে ওই জায়গায় তখন ট্রান্সক্রিপশন শুরু হয়, মানে ডিএনএ থেকে আরএনএ তৈরি হলো, তারপরে সেখানে প্রোটিন তৈরি হয়, সেই প্রোটিন ট্রান্সপোর্টার তৈরি করে। ট্রান্সপোর্টার মানে যার ভিতর দিয়ে কি মলিকুলস যাতায়াত করতে পারবে, মানে এরা মেমব্রেনে আসে, সেই ট্রান্সপোর্টার প্রোটিন মেমব্রেনে আসে, মেমব্রেনে এসে সেখানে চ্যানেল তৈরি করে, সেই চ্যানেল বা ট্রান্সপোর্টার তার ভিতর দিয়ে গ্লুকোজ প্রবেশ করে। তার মানে এক কথায় যদি বলি, ইনসুলিন সেলের ভিতরে গ্লুকোজকে ঢুকতে হেল্প করে, আর সেলের ভিতরে যখন গ্লুকোজ ঢোকে তখন সেল তখন এটাকে বার্ন করে এবং সেখান থেকে আমরা এনার্জি পাই। এখন ইনসুলিন এখানে যেটি করে, ইনসুলিন পরিমাণ যদি কমে যায়, এখানে সিগন্যাল দিচ্ছে, সিগন্যাল দেওয়ার কারণে ইনসুলিনের পরিমাণটা ড্রপ করে, ইনসুলিনের পরিমাণটা ড্রপ করলে তখন আরেকটি সিগন্যাল যায়, সেই সিগন্যাল করে কি, ইনসুলিন যদি ইনক্রিজ করে তাহলে তো বুঝলাম যে ইনসুলিন ইনক্রিজ করলে ট্রান্সক্রিপশন হয় কি ট্রান্সপোর্টারের, যেটি সেলের মেমব্রেনে গিয়ে ট্রান্সপোর্টার থাকে এবং গ্লুকোজ এন্ট্রিতে হেল্প করে। কিন্তু পরিমাণ যদি কমে যায় তখন সেটি অন্য সিগন্যাল দেয়, সেই সিগন্যালটা হলো যে সেখানে ট্রান্সক্রিপশন হয়, ট্রান্সক্রিপশনের হওয়ার মাধ্যমে যে এনজাইম, বলো, এনজাইম হয়তো গ্লুকোজকে রেজিস্ট করবে যাতে না ঢুকতে পারে সেলে। না রেজিস্ট করবে কি? সরি তোমার প্রশ্নটা শুনে নেই স্যার। তাহলে যদি স্যার মানে অল্টারনেট সিগন্যাল দেয় তাহলে তো মেবি এরকম হবে যে সেলে ঢুকতে দিবে না এনজাইমের দ্বারা। না, বিপরীতমুখী জিনিসটা ওই রকম না। হ্যাঁ, তুমি যেটা বলছো আমি বুঝতে পারছি, মানে আমরা যখন কথা বলি তখন হ্যাঁ এইরকমই কথা বলি, অপোজিট, তাই না? কিন্তু এটা ওই যে রিয়াকশন গুলো অন্যভাবে হয়, বুঝতে পারছো? রিয়াকশন গুলো অন্যভাবে হয়। এনিওয়ে, যদি আমার মনে থাকে তাহলে আমি স্পেসিফিক উদাহরণ নিয়ে অন্য ক্লাসে আসবো। আজকের ক্লাসটা আর কয়েক মিনিট আছে, আমি টপিকটা শেষ করতে চাচ্ছি, আমি একটা পয়েন্টে আসতেছি, সেই পয়েন্টটা আমি শেষ করে তারপরে সময় পেলে আজকে আলাপ করব। না হলে তোমরা বলবা এই অপোজিট কথাটি এখানে রিয়াকশনে খাটবে না, অপোজিট কথাটি খাটবে না। এটি মানে ওই যে কান টানলে যেরকম মাথা আসে সেই রকম, বুঝছো? ওইভাবে রিয়াকশন গুলো হবে। আমি যেটা বলতেছিলাম, বলতে গিয়ে বারবার আমি থেমে যাচ্ছি, যে এখানে ইনসুলিন সিগন্যাল ড্রপ করে, ইনসুলিন সিগন্যাল ড্রপ করলে হবে কি, এটি ইনক্রিজেস দ্য ট্রান্সক্রিপশন অফ এনজাইমস ইনভলভড ইন ফ্যাট সিনথেসিস। ফ্যাট সিনথেসিসে যে এনজাইম গুলো ইনভলভ, ফ্যাট সিনথেসিসে এই ইনসুলিন সেই সিগন্যালটা দেয়, কিন্তু যখনই ড্রপ করে
তাহলে ফ্যাট সিনথেসিসের যে এনজাইম সেগুলো আর সিনথেসিস হবে না। সিনথেসিস না হলে ফ্যাট সিনথেসিস হবে না, তার মানে এডিপোসাইটে তখন আর ফ্যাট জমা হবে না। জিনিসটা ক্লিয়ার? ইনসুলিন যদি বেশি পরিমাণে মানে ইনসুলিন কি করে? ইনসুলিন ইনক্রিজেস দ্য ট্রান্সক্রিপশন অফ এনজাইমস ইনভলভ ইন ফ্যাট সিনথেসিস। দুইটা জিনিস যদি আমি পিছনের দিকে ফিরে যাই, আমার এনার্জি দরকার। এনার্জি আমি কি নিব? কার্বোহাইড্রেট থেকে নেব। কার্বোহাইড্রেট আমার ব্লাডে বেশি পরিমাণে আছে বা প্রচুর পরিমাণে আছে, তাহলে কার্বোহাইড্রেট বা গ্লুকোজকে আমার ব্লাডের সেলের ভিতরে ঢুকে নিতে হবে। সেলের ভিতরে যদি আমি ঢুকিয়ে নেই তাহলে তো আমি কার্বোহাইড্রেট থেকে এনার্জি পাবো, তখন তো আমার বডিতে কি হবে? আমার বডিতে তখন ফ্যাট সিনথেসিস হবে। এই জন্য তোমরা দেখবা যে ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলবে ভাত খাবার কমিয়ে দেন। এই ফার্স্ট এটাই বলে, আপনি মোটা হচ্ছেন, ভাত খাবার কমিয়ে দেন। কেন? তার কারণে যে এখান থেকে যে পরিমাণে এনার্জি দরকার তার একটু যদি বেশি এনার্জি পাই তাহলে ফ্যাট সিনথেসিস শুরু হয়ে যাবে। তার কারণে ইনসুলিন যদি ভাত বেশি খাই, ইনসুলিন ব্লাডে সিক্রেটেড হবে। ইনসুলিন একটা সিগন্যাল দিবে নিউক্লিয়াসে গিয়ে যে ট্রান্সপোর্টার প্রোটিন যেটি সেটি সিনথেসিস হবে, তারা গ্লুকোজ এন্ট্রিতে হেল্প করবে, গ্লুকোজ অক্সিডাইজড হবে, গ্লুকোজ থেকে এনার্জি পাবো। কিন্তু আমি মোটা হচ্ছি, আমার ওজন বেড়ে যাচ্ছে, আমার তো ফ্যাট সেল বার্ন করা দরকার। কিন্তু ইনসুলিন যদি বেশি থাকে আরো একটা সিগন্যাল যায়, সেটি হলো যে যেসব এনজাইম ফ্যাট অ্যাকুমুলেশনের জন্য রেসপন্সিবল, মানে ফ্যাট সিনথেসিস হবে, ওই এনজাইমগুলোর সিনথেসিস বেড়ে যায়। আবার শোনো, সেটি হলো যে ইনসুলিন যদি সেলে বেশি পরিমাণে থাকে তাহলে ফ্যাট সিনথেসিসের জন্য যে এনজাইম দরকার যারা কাজ করে তাদের সিনথেসিস বেশি হয়। ওকে, এই আচ্ছা দাও, তাহলে একটা একটা খুলে দিতে পারবো? এই যে এখানে আমি সিগনেচার দিয়ে দিই। তাহলে ফ্যাট সিনথেসিসের জন্য এনজাইম যারা রেসপন্সিবল তাদের সিনথেসিস হয় এবং তারা ফ্যাট সিনথেসিস করবে। তো ইনসুলিন সেলে বেশি থাকলে এইটা হবে। কাজে কার্বোহাইড্রেট যদি বেশি থাকে সেখান থেকে বেশি এনার্জি পেলে এটা একটা অসুবিধা। স্যার এই এনজাইমের মধ্যে কি এসিটাইল কোয়ে কার্বক্সিলেজ আছে? রেসপন্সিবল এনজাইমস, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, হ্যাঁ, তোমরা দেখো, তোমরা এইটাকে এই পোর্শনটুকু আমি যেটা তোমাদেরকে বললাম, এই যে এখানে এই কেমিস্ট্রি যেভাবে বললাম, তোমরা এই ফিগার দেখে তোমরা বর্ণনাটা নিজের মতো করে রেডি করো। জাস্ট 2 মিনিট সময়, তারপর আমি আবার তোমাদের সাথে কথা বলবো 2 মিনিট পর। এই মোপারা, এদিকে মোপারা, এই যে না তোমার, হ্যাঁ, এই যে এটা সিগনেচার দিলাম, হয়ে গেল। এটার মধ্যে ঢোকাও, দাও আরেকটু দাও। ক্লাস এত জোরে কথা বলো কেন? আবার মিউট করে নি না। ওকে ওকে, এইটা দেখো, আর দাও। ওটা দূরে রাখ না কেন? ওটা ওইখানে রাখুন না কেন? যাও। আচ্ছা আমি করতেছি, ও নাস্তা হ্যাঁ, দাও, ওদিকে রাখো, পরে ঢোকা, আমাকে দাও সিগনেচার দিয়ে। হ্যাঁ ঠিক হয়েছে, মাত্র 3টা দিলাম তো। ঠিক করে দিয়ে দাও। কথা বলো।
কর্মচারীকে দেওয়ার পর বললো যে দেওয়া হয়েছে, দেখো সবগুলো সিগনেচার আছে। আমি দেখছি তো। ওকে ওকে ঠিক আছে। হ্যাঁ, যেটা বলতেছিলাম, বলো জিনিসটা তোমাদের কাছে ক্লিয়ার কিনা? স্যার হ্যাঁ, তাহলে এখানে কি বলেছি? বলেছি যে হার্ট হেলথ ইমপ্রুভ করে কিভাবে, এখানে বুঝতেই পারলা যে কোলেস্টেরল যেটা আমরা অনেক সময় বলি যে কোলেস্টেরল, কাইলোমাইক্রনস এবং ভিএলডিএল, এই দুইটা এরা ব্লাডের আর্টারিতে কি কোলেস্টেরল থিকেনিং এর জন্য এরা দায়ী। তো এরা যদি লিপোপ্রোটিন লাইপেজ দ্বারা ভেঙে যায় তাহলে এটি হার্ট হেলথ ইমপ্রুভ হবে। আবার এখানে ফ্রি ফ্যাটি অ্যাসিড এটি অক্সিডাইজড হচ্ছে, তার মানে ট্রাইসেল গ্লিসারল যেটা ফ্যাট অ্যাকুমুলেশন সেখানে হতে পারতেছে না। তারপর কোলেস্টেরলও এখানে বার্ন হয় আর কি, কোলেস্টেরলও এখানে আর ওইভাবে স্যার বলো। স্যার ইনসুলিন যদি ড্রপ করে তাহলে ফ্যাটি অ্যাসিড সিনথেসিস, ফ্যাট সিনথেসিস হচ্ছে, তাই না? না, ইনসুলিন যদি ড্রপ করে তাহলে ইনসুলিন ড্রপ করলে ফ্যাট সিনথেসিস হবে না। ইনসুলিন যদি ড্রপ করে তাহলে ফ্যাট অক্সিডেশন হবে। ইনসুলিন যদি ড্রপ করে তাহলে ফ্যাট অক্সিডেশন হবে, তার কারণ যে ইনসুলিন যেটা করে, ইনসুলিন ইনক্রিজেস ফ্যাটি অ্যাসিড সিনথেসিস। কেন? ইনসুলিনের পরিমাণ বেশি থাকলে সেখানে একটা সিগন্যাল যাবে, সেই সিগন্যালের মাধ্যমে ফ্যাট সিনথেসিসের জন্য যেসব এনজাইম দরকার সেই এনজাইমগুলো সিনথেসিস হয়, তার মানে তখন ফ্যাট সিনথেসিস হবে। এই জন্য ব্লাডে গ্লুকোজের পরিমাণ বেশি থাকলে আমাদের ওজন বেড়ে যাবে। জি স্যার, বুঝছি। জিনিসটা ক্লিয়ার মিলতেছে এখন? জি স্যার। হ্যাঁ, ওইটাই খেয়াল করবে। এই দুইটা জিনিস, একটা জিনিস হলো যে ব্লাডে গ্লুকোজের পরিমাণ বেশি থাকলে অবশ্যই সেখানে ইনসুলিন কাজ করবে, যদি কাজ করতে পারে। ওটা ডায়াবেটিসের ওখানে আবার বিষয়গুলো অন্যদিকে যাচ্ছে, ওটা নিয়ে আসতেছি না। গ্লুকোজ এন্ট্রি করবে এবং গ্লুকোজ বার্ন হবে, আমরা এনার্জি পাবো। কিন্তু বেশি পরিমাণে যখনই হবে তখন এটি তো অবশ্যই হেল্পফুল, এবং সঙ্গে সঙ্গে ফ্যাট থেকে কিছু এনার্জি আমাদের আসতে হবে। কারণ ফ্যাট যদি সিনথেসিস হয় তাহলে ওজন তো বেড়ে যাবে। কাজে আমাদের খাবারের মধ্যে কার্বোহাইড্রেট জাতীয় খাবারটা একটু মানে পরিমিত অথবা একটু কম হলেও অসুবিধা নেই, কিন্তু বেশি হলে অসুবিধা। বেশি হলে তখন দেখা যাবে তখন ফ্যাট আর বার্ন হচ্ছে না, তখন ফ্যাট অ্যাকুমুলেটেড হচ্ছে। কাজে এখানে বিউটারেট যে সিগন্যাল দিচ্ছে সেই সিগন্যাল GPCR43-তে দুইটা সিগন্যাল দিচ্ছে। একটা হলো যে ফ্যাট অ্যাকুমুলেশন হবে না, আর একটা হলো যে ইনসুলিন ড্রপ করবে, তার সিগন্যাল ড্রপ করবে। ইনসুলিনের সিগন্যাল যখনই ড্রপ করবে তাহলে ফ্যাট সিনথেসিসের জন্য যে এনজাইম সেগুলো সিনথেসিস হবে না, কাজে ফ্যাট সিনথেসিস হবে না। এটি ঠিক আছে। গাট হেলথ ইমপ্রুভ করে, যেটা বুঝতে পারতিস যে আমরা যে খাবার খাই, না খাবার খাইলে কি হয়, তাহলে ব্যাকটেরিয়ার জন্য খাবার দিতে হবে, ব্যাকটেরিয়ার দরকার আছে। এই জন্য আমরা যখন অ্যান্টিবায়োটিক খাই, অ্যান্টিবায়োটিক খাওয়ার সময় একটু কশাসলি খেতে হবে। আমরা সমানে একটু সর্দি কাশি হলে অ্যান্টিবায়োটিকে চলে যায়, যেটি নট ওয়াইজ অ্যাট অল। তার কারণ এই যে মাইক্রোবস, এটি দেখবা যে এটি অনেক ভিটামিনস ইয়ে করে আর কি, সিনথেসিস হেল্প করে। কাজে দেখবা যে অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে আমরা খুব উইক ফিল করি, এবং ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক খাওয়া মোটেই উচিত না। যে এখানে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া আছে, আমরা যে ব্যাকটেরিয়া এখানে হার্মফুল ব্যাকটেরিয়া আছে, হেল্পফুল ব্যাকটেরিয়া আছে। যে ব্যাকটেরিয়া হার্মফুল তার পপুলেশন বেড়ে গেলে তখন আমাদের সেটি ক্ষতি করে। কাজেই সেই ব্যাকটেরিয়ার এগেনস্টে আমরা অ্যান্টিবায়োটিক খেতে পারবো। এই বলো না, হ্যাঁ, সেই ব্যাকটেরিয়ার এগেনস্টে আমরা অ্যান্টিবায়োটিক খেলে সেটি ঠিক আছে, কিন্তু আমরা ব্রড স্পেকট্রামে অ্যান্টিবায়োটিক খাই, হেল্পফুল হার্মফুল সব ব্যাকটেরিয়াকে কিল করি, যেটা মোটেই ঠিক না। কাজে এই ব্যাকটেরিয়া দেখো আমাদের কতটুকু উপকার করতেছে এই জিনিসগুলো। আমরা ব্যাকটেরিয়ার প্রতি আমাদের যত্নশীল হওয়া দরকার। মানে আমাদের ফাইবার খেতে হবে আমাদের নিজেদের জন্যই। আমরা এখান থেকে নিউট্রিশন পাবো না, কিন্তু নিউট্রিশনের চেয়ে অনেক উপকারী যে বিষয়গুলো আছে সেগুলো আমরা পাবো থ্রু ব্যাকটেরিয়াল অ্যাক্টিভিটি। কাজে যদি তোমাদের বলা হয় যে ডায়েটারি ফাইবার আমাদের কি উপকারে আসে, কিভাবে কাজ করে, তাহলে আজকের যে ব্যাখ্যা দিলাম এই ব্যাখ্যা সহকারে তোমাদের বলতে হবে। তোমরা যদি বলো যে এটি ওজন নিয়ন্ত্রণ করে করে তাহলে হবে না। যদি বলো যে এখানে উল্লেখ করা নাই, তারপরে আমি এটা ব্যাখ্যা করেছি, এই যে এটা কি করে, আমাদের খাবার কন্ট্রোল করে,
বা আমাদের একটা পেট ভরে খাইলাম এরকম একটা তৃপ্তি আসে, ব্যাখ্যা দিতে হবে। তোমরা শুধু এটা উল্লেখ করলে হবে না, এর ব্যাখ্যা দিতে হবে। এই ব্যাখ্যা দিয়ে তোমাদের এক্সপ্লেন করতে হবে। আমার মনে হয় যে সময় আমার শেষ, আমি সাইন আউট করি। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, হয়তো পরের ক্লাসে স্যার ঢুকে গেছেন, সেক্ষেত্রে তোমাদের আগামী ক্লাসে এটি আবার যদি প্রশ্ন থাকে তাহলে আলাপ করব, ঠিক আছে? আজকে জি, স্যার। ওকে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম।